বিকাশ ভবনে আমাদের কি বলা হয়েছিল শেষ আপডেট এবং পর্ষদ সভাপতি মহাশয় কি বলেছিলেন সেই আপডেটগুলো নিয়ে একটু আলোচনা করব আজকে। মন থেকেই যেন বলছে কিছু না কিছু ভালো হবে, কারণ 2017 টেট উত্তীর্ণ যখন হয়েছিল তারা জানেনি যে এত সুন্দর একটা নিয়োগ দেবে। তারা ভেবেছিল কি হবে কি হবে, কিন্তু যা শূন্যপদ দিল ম্যাক্সিমাম সবাই বেরিয়ে গেছে। আজকে 2014 টেট থেকে বারে বারে নিয়োগ হবে কেউ জানতো না। আজকে যারা একেবারেই মানে অন্য জগতে চলে গেছেন, চিন্তা করে করে আমাকে একটার সময় অনেকে টেক্সট করে, দাদা কিছু মনে করবেন না, মেসেজ করছি, খুব টেনশানে আছি, খুব টেনশানে, একদম বাঁচতে পারছি না। আমি পরবর্তীকালে টেক্সটগুলো দেখি যখন, তো তাদের জন্য একটা কথা বলবো। 2014 যখন 2016 রিক্রুটমেন্ট হলো, 2014 টেট 2016 রিক্রুটমেন্ট, তখন কিন্তু কেউ ভাবতে পারেনি যে 14 টেট থেকে এরকম সব বেরিয়ে যাবে। আগামী দিনে কেউ বলতে পারে না 22-এর একজনও বসে থাকবে না, কেউ বলতে পারে না। কিন্তু যাদের বয়সটা হয়েছে এদের জন্যই বেশি চিন্তা। আমি তো দেখতে পাচ্ছি 43 বছরের তুলনায় 23 বছর যাদের বয়স তারা বেশি ডিপ্রেশনে চলে যাচ্ছে। 43 বছরের তুলনায় যাদের 23 বছর তারা ডিপ্রেশনে চলে যাচ্ছে বেশি। ওয়েট ওয়েট, সব হবে। যে 23, 24, 25 বছর যাদের বয়স এখন থেকেই যারা ডিপ্রেশনে চলে যাচ্ছে তাদের জন্য বলছি, ওয়েট ওয়েট, সব হবে। আজ আজকে মানে বর্তমানে যারা এই এইচএস মানে এইচএস পাস করেই যারা ডিএলএড করছে তাদের চিন্তা ভাবনা কবে চাকরি হবে। কিন্তু আগে যারা আমরা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিএ, এমএ, বিএড, ডিএলএড তারপর ভাবার চিন্তা করতাম, কিন্তু এখন যারা বেরোচ্ছে খুব অ্যাডভান্স, এদের মধ্যে মানে ধৈর্যটা খুব কম। কিছু কিছু অনেক অল্প বয়স তারা তারা বারবার মেসেজ করছে, দাদা কি হবে, দাদা কি হবে, ডিপ্রেশনে চলে যাচ্ছে, ভালো লাগছে না। তাদের ক্ষেত্রে বলবো একটু ওয়েট করো, একটু ওয়েট করো, একটু ওয়েট করো ছোট ভাই। কারণ 2014 টেটে যারা পাশ করেছিল কেউ জানতো না আগামী দিনে এই 14 থেকে বারে 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 রিক্রুটমেন্ট হবে। সেই 14 থেকে কিন্তু কেউ বসে নেই, আমার চোখে তো পড়ে না স্যার তেমন, যে 14 টেটে এখনো বসে রয়েছে যারা 16-18 কিংবা 16-18 ম্যাক্সিমাম যারা 14 টেটে একটু যারা লেগেছিল 16-18 ব্যাচে তারা ডিএলএড করে নিয়েছে, তারা 16,500, 16-18 ডিএলএড করলো, 16,500 কিছু ঢুকে গেছে, বাদ বাকি যারা ছিল এই 2022-এর রিক্রুটমেন্টে তারা পেরিয়ে গেছে। মানে 14 টেটে যারা একটু লেগেছিল কেউ বসে নেই ডিএলএড প্রশিক্ষণ হয়ে, যারা হাল ছাড়েনি। তাই 22-এর ক্ষেত্রেও বলবো হাল ছাড়বেন না, নিশ্চয়ই একটা জয় আসবে। তবে সবচেয়ে খারাপ লাগে যাদের বয়স পেরিয়ে যাচ্ছে বছরের পর বছর, এই 2 বছর উত্তীর্ণ হয়েও যাদের বয়স পেরিয়ে যাচ্ছে, তাদের ফ্যামিলি খুব সমস্যার মধ্যে কান্নাকাটি করে, এইগুলো এইগুলো শুনতেও খারাপ লাগে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা দেখেছি ডব্লিউবিসিএস মানে পিএসসি, ওয়েস্ট বেঙ্গল পিএসসি, পাবলিক সার্ভিস কমিশন, তারা কিন্তু একটা দেখলেন তারা কিন্তু একটা নোটিফিকেশন দিয়েছে যাতে ওদের মার্চ এপ্রিল মাসের দিকে ওদের নিয়োগটা হবে। কিন্তু তারা দেখলাম একটা যাদের বয়স পেরিয়ে গেলেও যাতে পরীক্ষায় বসতে পারে সেই রকম কিন্তু একটা জায়গা তৈরি করে দিয়েছে। কেমন? সেটা হচ্ছে ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট। ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট কথাটার অর্থ হচ্ছে মানে এখন নোটিফিকেশন আসছে না কিন্তু নোটিফিকেশনেরই মতো, কিন্তু এই ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্টটা থাকলে যাদের বয়স পেরিয়ে যাচ্ছে, মনে করুন আমাদের জানুয়ারি কিংবা ফেব্রুয়ারির ফার্স্ট উইকে নোটিফিকেশান এলো, কথার কথা বলছি আমি, ডিসেম্বরে কোনো কারণে হলো না, তো তারা কিন্তু বয়সের কারণে কোনোভাবে বাদ যাবে না। এই নোটিফিকেশানটা কিন্তু ডব্লিউবিসিএস দিয়ে দিয়েছে। সেখানে আমাদের পর্ষদ কি করছে বুঝতে পারছি না ব্যাপারগুলো, যখনই যাচ্ছি তখনই ভালো কিছু বুঝিয়ে বলছে হবে হবে, ওয়েট করুন ওয়েট করুন, এই সমস্যা সেই সমস্যা। তো এই জায়গায় দাঁড়িয়ে বিষয়টা একটু দেখাবো, আমি এটা ডাউনলোড করে রেখে দিয়েছি পিএসসি সাইট থেকে সভাপতি মহাশয়কে, যে বিষয়গুলো করা যায় কিনা। কারণ এটা আমাদের রিক্রুটমেন্টের বিষয়টা যিনি লাস্ট লাস্ট কয়েকদিন আগে দেখা করলাম, সেখানে বলেছিলেন শূন্য পদ এলে 3 মাসের মধ্যে আমি কমপ্লিট করে দেবো, একদম পরিষ্কারভাবে।
সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ইন্টারভিউ হবে আপনার পর্ষদে। তো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ইন্টারভিউ হবে, 3 মাসের মধ্যে কমপ্লিট করে স্কুলে পাঠিয়ে দেবেন, এরকম একটা কথা উনি পরিষ্কারভাবে বললেন। এখন শূন্য পদের বিষয়টা তো ওনার হাতে নেই, সেটা কমিশনার বা মানে সরকার, ফুল সরকার দেখবে এটা বিষয়গুলো। প্রথম কথা যেটা বলছি, বর্তমান যে পরিস্থিতি আমাদের, দেখুন ওবিসির সমস্যা যদি করে ধরা হয় যে ওবিসির কারণে আমরা নোটিফিকেশন দিতে পারছি না, তাহলে এটা সমাধান কিন্তু সময় লাগবে। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের যে প্রধান দাবি ছিল ডিসেম্বরে অন্তত ফর্ম ফিল আপটা করে রাখা, যাদের বয়স পেরিয়ে যাবে, অনেকের 1/1/24 হিসেবে যদি বয়স ধরা হয়, অনেকে মানে ম্যাক্সিমাম যাদের বয়স পেরিয়ে যাচ্ছে তারা সুযোগ পাবে। এই ডিসেম্বর মাসটা যদি চলে যায় তাহলে কিন্তু তারা সুযোগ পাবে না, অনেকের বয়স পেরিয়ে যাবে। কি করবে তখন তারা? উত্তীর্ণ হয়ে শুধুমাত্র সরকারের একটা সিস্টেমের ভুল, মানে সিস্টেম বলা ভুল হবে, সরকারের যে সিদ্ধান্তে ভুল। আজকে ওবিসির যে সমস্যাটা আমরা দেখতে পাচ্ছি, পরিষ্কারভাবে বলতে দ্বিধা নেই, একটা চটজলদি একটা সম্প্রদায়ের কিছু কিছু পিছিয়ে পড়া জনজাতিকে ওবিসি দ্রুততার সহিত করে দিলেন। হয়তো নিশ্চয়ই কোনো হাইকোর্ট, মহামান্য হাইকোর্ট যারা দেখেছেন, নিশ্চয়ই কোনো ফাঁক আছে তার মধ্যে। তাড়াহুড়ো করে ওবিসি সার্টিফিকেট দেওয়ার কারণে সেই কিছুটা ওর ভিতরে ফাঁক বা গ্যাপ আছে যেটা আইনের বিরুদ্ধ, তাই এটা স্টে পড়ে গেল, যেটুকু আমরা অর্ডার দেখে বুঝতে পারছি। তো এই সমস্যাটা যদি একটা নিয়ম মেনে মানে এবং দীর্ঘমেয়াদী প্রসেসে আইন করে পাশ করলে, আমার ব্যক্তিগত মনে হয় আমরা যারা এখনো পর্যন্ত একদম একটা খারাপ সময় কাটাচ্ছি এই সব সমস্যার কারণে, আরও কতদিন কাটাতে হবে আমরা কেউ জানি না, তো এই সমস্যাটা তৈরি হতো না। আজকে দেখুন তো প্রত্যেকটা জায়গায় হচ্ছে রিক্রুটমেন্ট প্রসেসটা পুরো এমনি থমকে ছিল, আরও থমকে গেছে। উন্নত রিক্রুটমেন্ট না হলেও প্রাথমিকে হয়তো 4-5 বছর পর পর দিচ্ছে। সেই 16 রিক্রুটমেন্ট তাড়াহুড়ো করে 16,500 মাঝে একটা রিক্রুটমেন্ট হলো, আর এই 22-এ এসে রিক্রুটমেন্ট হলো। তো এইগুলো চলতে থাকলে যারা প্রত্যেক বছর ডিএলএড পরীক্ষাগুলো তো ঠিকঠাক নিয়ে নিচ্ছেন, ডিএলএড পরীক্ষাগুলো ঠিকঠাক নিচ্ছে, তো এই জায়গাগুলো প্রত্যেকটা টেট উত্তীর্ণদের বুকে আগুন জ্বলছে। এটা বোঝা উচিত, জনগণের বাইরে কেউ নয়। বারবার একটা কথা বলা হয়, আজকে 5 বছর ধরে টেট নোটিফিকেশন নেই, 5 বছর পর টেট হলো, তার জন্য মানে উত্তীর্ণ হয়ে 2 বছর পার হয়ে গেল। এখনো পর্যন্ত মিছিল করে শোনাতে হবে, এখনো পর্যন্ত ধর্ণা করতে হবে, এখনো পর্যন্ত আমাদের প্রতিবন্ধীদের রাস্তায় নেমে নেমে আন্দোলন করতে হবে, প্রতিবন্ধীদের যাদের পা নেই, হাত নেই, চলতে পারে না, তাদের আন্দোলন করে দেখাতে হয় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের জন্য। এ বাবা, এই কোন রাজ্যে বাস করছি? আন্দোলন করে দেখাতে হবে যে আমাদের নিয়োগ দিন, টিচাররা নিয়োগ চাইছে। আমি আস্তে আস্তে শুনছিলাম এক ভদ্রলোক, বাইরে বাড়ি, তামিলনাড়ু কিংবা ওই সাইডে দিকে হতে পারে, কিসের আন্দোলন? তা বলা হলো যে আমরা টিচার নিয়োগের আন্দোলন হচ্ছে পশ্চিমবঙ্গে। তা বলছে শিক্ষক নিয়োগের জন্য আন্দোলন করতে হয়? শিক্ষা তো একটা নিত্য জিনিস, নিত্য প্রয়োজনীয় জিনিস, শিক্ষা ছাড়া তো কেউ বাঁচতে পারে না, কেউ চলতে পারে না, তা সেই নিয়োগের জন্য আন্দোলন? অবাক হয়ে গেছে, সে কথাটা কানে বাজে যে কেমন কথা, যে শিক্ষক নিয়োগের জন্য আন্দোলন করতে হয়? শিক্ষক তো তৈরি করছে, আগামী দিনের ভবিষ্যৎ তাদের উপর নির্ভর করছে, তার জন্য আন্দোলন? পরিস্থিতি কোথায় চলে গেছে? অন্যান্য রাজ্যে এই শিক্ষক নিয়োগের আন্দোলনটুকু হয় না। আজকে ভাবুন তো এইভাবে কতদিন চলবে? ওবিসি ম্যাটার যদি না মেটে, এই ডিসেম্বর মাসের ফার্স্ট উইকে যদি না মেটে কোনো কারণে, তাহলে কতদিন এইভাবে শুধু এই দোহাই দিয়ে কাটানো হবে? এর আগে বললো 5%, তার আগে বললো 20-22, তো দীর্ঘদিন এইভাবে যদি চলতে থাকে, একটা যোগ্য উত্তীর্ণ ক্যান্ডিডেট তারা ইন্টারভিউ চাইছে, প্রসেস তো কমপ্লিট, শুধু জাস্ট ইন্টারভিউটা নেবে, সেটা সময় লাগবে না, 2 মাসের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। আজকে পিএইচরা পথে নামছে,
পিএইচরা পথে নামছে, সে কি কষ্ট এই লাস্ট ডেমনস্ট্রেশনে ক্যানিং থেকে ওই শহরজান লস্কর একটা মাইনরিটি পরিবার থেকে এসছে, খুব দারিদ্র পরিবার, তাকে নিয়ে মিছিল মানে এতে নিয়ে গেছি, মেট্রোয় উঠতে গেছি। আমি তো এই হুইল চেয়ার টেয়ারগুলো ভাস টাস করতে পারি না, তো আমি হুইল চেয়ারটা নিয়ে মেট্রোয় উঠতে পেরেছি, ও তো চলতে পারে না, একটা অচেনা লোক ধরে ওকে নিয়ে আসছে, আর আমি হুইল চেয়ারটা আমি নিয়ে আসছি। কত কষ্টের কথা শুনুন একটু সবাই। যে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের জন্য একজন যদি প্রতিবন্ধী বিশেষভাবে সক্ষম যদি সামনে থাকেন, তো আমাদের নিউজটা হয়তো ভালো করে দেখাবেন। অবস্থাটা দেখুন এই বয়সে, মানে কিছু বলার নেই, যারা শিক্ষক হওয়ার স্বপ্ন নিয়ে আছি তাদের অবস্থাটা দেখুন। তো ওকে, ওর নাম শহরজান লস্কর, একটা সংখ্যালঘু পরিবারের ভদ্রমহিলা। তো সে চলতে পারে না, মায়োপিয়া না কিরম, মায়োপিয়া না এমন ধরনের একটা রোগ আছে, সে দু পা হারলেই সে টায়ার্ড হয়ে পড়ে। তো দুজন সাধারণ মানুষ ধরে নিয়েছে তাকে, মানে পথ চলতি মানুষ, শিয়ালদা ও মেট্রোয় ওঠেনি কোনোদিন, মানে মেট্রোয় যে সিঁড়ি, চলমান সিঁড়িতেও কোনোদিন ওঠেনি। তো দুজন ধরে নিয়েছে কোনোভাবে, আর হুইল চেয়ারটা আমি নিয়েছি কোনোভাবে, খুব কষ্ট করে মেট্রোয় তুলেছি। আর নর্মাল পথে তো যাওয়া যায় না প্রতিবন্ধীদের নিয়ে হুইল চেয়ারে নিয়ে, আমি খালি হুইল চেয়ার নিয়ে আমি মেট্রোতে উঠে গেছে, সে উঠতে পারেনি, চলতে পারে না, প্রতিবন্ধী মহিলা চলতে পারে না, সে দু পা হাঁটতে পারে না। আমি মেট্রোয় উঠে গেছি, কিন্তু সেই প্রতিবন্ধী মানে বোনটা মেট্রোয় উঠতে পারেনি। আমি ফোন করে দিলাম, পরে সুভাষ গিয়ে নিয়ে আসলো। সুভাষ যে নিয়ে আসতে আছে সেও প্রতিবন্ধী, তার হাত তার এইসব জায়গা দেখলে বুঝতে পারবেন সেও প্রতিবন্ধী। কি ব্যাপার, এত কষ্ট আমাদের, কি ইন্টারভিউ নোটিফিকেশন দরকার। চাকরি তো দূর, ইন্টারভিউটা দেবো, তাই আমরা মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের জন্য সব রাজ্যের জেলার বিভিন্ন জায়গার প্রতিবন্ধীগুলো এক জায়গায় করছি। প্রতিবন্ধী দেখে যদি মুখ্যমন্ত্রী নোটিফিকেশন দেন, ভাবুন অবস্থাটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে, অবস্থাটা ভাবুন। আর বর্তমানে যা পরিস্থিতি, রাজায় রাজায় যুদ্ধ হয়, আর কাদের প্রাণ যায় বুঝতে পারছেন অবস্থাটা। রাজ্য সেন্ট্রালকে বিরোধিতা করছে, কিন্তু রাজ্যের মানুষ যেভাবে, মানে রাজ্যের হবু শিক্ষক, রাজ্যের যুবরা যেভাবে রাস্তায় পড়ে পড়ে চিৎকার করছে, তাদের দিকে লক্ষ্য নেই। 10টা কথা বললে 10টাই কেন্দ্রের দিকে, কেন্দ্র রাজ্য এরকম চলছে, বিরোধী পার্টি আর রাজ্য সরকার। এত বড় একটা মিছিল হলো কলকাতার রাজপথে, কেউ একটা বাক্য, মানে এইসব মানে কি বলে বুদ্ধিজীবী একটা বাক্য উচ্চারণ করলো না, এত প্রতিবন্ধীরা হারলো, পুরুলিয়া থেকে সৌনাস প্রত্যেকটা চ্যানেলে দেখালো, একটা বুদ্ধিজীবী কেউ কিছু বললো না। কি বিরোধী দল, রাজ্য সরকারের কথা বাদ দিন, তাদের বিরুদ্ধে দরকার হয় আমরা আন্দোলনে গেছি, যাই হোক, একটা বিরোধী দল একটা কথা বললো না। বর্তমান পরিস্থিতিটা কিসের উপর চলছে আমরা চ্যানেল দেখলে বুঝতে পারবো। এখানে মানুষের খাদ্যের প্রয়োজন নেই, মানুষের কর্মসংস্থানের প্রয়োজন নেই, শুধু দুটো জিনিস নিয়ে ঝামেলা চলছে। আর এই ঝামেলার পিছনে কি সিস্টেমটা কিভাবে চলছে, এই ঝামেলার পিছনে হচ্ছে শিক্ষা, এই ঝামেলার পিছনে শিক্ষার অভাব। প্রত্যেকটা ক্ষেত্রে এই ঝামেলার পিছনে যারা সঠিক শিক্ষায় শিক্ষিত হয় তারা কিন্তু এইসব ঝামেলাগুলো করে না। তাই এই সিস্টেমটা চলছে, ওর নামে বলছে, ও এর নামে বলছে, এই চলছে। আর মাঝখানে যারা যোগ্য উত্তীর্ণরা তারা দিনের পর দিন ইন্টারভিউয়ের বই পড়ছে, আর মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণীয় রাজপথে নামছে, প্রতিবন্ধীরা রাজপথে ঘুরে বেড়াচ্ছে, তারপর মানে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণীয় কান্নাকাটি করছে, কেউ কালি মাখছে, কেউ শুয়ে পড়ছে রাজপথে, এই হচ্ছে কাজ হচ্ছে। এর পরিবর্তন দরকার, প্রত্যেককেই বলছি, পরবর্তী আন্দোলন আমরা করব। আমরা ওবিসির মামলাটার অপেক্ষা করছি, এবং এনওআইএস এর ব্যাপারটা গতকাল আমার লাইভে আমি শেয়ার করেছি, মোহিত লাইভ করেছে, আমি ডিটেলস বলবো না, তবু বারবার বলছি, এনওআইএস এর রিভিউ পিটিশনে 2022 স্টেট থেকে কেউ নেই, 2022 স্টেট থেকে কেউ নেই। রিভিউ পিটিশন কোনটা, রিভিউ কোনটা? রাম, শ্যাম, যদু, এই তিনজনের মধ্যে ঝামেলা হয়েছে, বিচারক বিচার করলো, করে মনে করুন রামের এমন একটা শাস্তি দিল, সেই শাস্তিটা বেশি হয়ে গেছে। এবার রাম সেটা রিভিউ চাইছে যে আমার শাস্তিটা কেন দেওয়া হলো, একটু ভাবা হোক বিষয়টা।
তো এই রাম, শ্যাম, যদু এদের মধ্যেই রিভিউটা হবে, সেখানে অনিল এসে ঢুকলে হবে না। এই ব্যাপারটা হচ্ছে এইখানে এনআইএস ঢুকলেও কিছু করার থাকবে না। এরপরেও আমি জানি অনেক দল আছে, একদল মানে মুষ্টিমেয় 2-4 জন, তারা কিছুদিন ফান্ডিং কালেকশন করবে, করে বলবে শেষ পর্যায়ে যে আমাদের ফান্ড হয়নি, আমরা যাইনি। আর কিছু ফান্ড হলেও তার থেকে অল্প কিছু তাদেরকে দিয়ে এই বিহারে সাহায্য করলাম, এই একে সাহায্য করলাম, কাজটা ওটা না, একে ওকে সাহায্য করা না। যদি দরকার পড়ে আমরা নিজেরা যাব, নিজেরা অ্যাডভোকেট দেব। বিহার কি আমাদের কথা তুলে ধরবে? এই বিহার, উত্তরাখণ্ড বলুন, রাজস্থান বলুন। রিভিউটা কাকে বলে? রাম, শ্যাম, যদুর মধ্যে ঝামেলা হয়েছে, 3 জনের মধ্যে বিচার হলো, 3 জনের মধ্যে একজনের শাস্তি হলো, শাস্তিটা বেশি মনে হলো, তাই আবার সে রিভিউ চাইছে যে স্যার মহামান্য আদালত আমার বিষয়টা দেখুন। তখন ওই রাম বলল আমার শাস্তিটা বেশি হয়ে গেছে, তখন রিভিউ মানে ওই 3 জনকে আবার নিয়ে রিভিউটা হবে, যে 3 জনের আবার বিবেচনা করা হোক বিষয়টা, শাস্তিটা লাঘব করা যায় কিনা। তার মধ্যে অনিল কিংবা সুনীল আসতে পারবে না, আসলেও কথা বলতে পারবে না, কোনোভাবে পারবে না, কারণ তারা যখন মেন অর্ডারটা হয়েছিল তখন সেই শুনানিতে তারা ছিল না। জায়গাটা এইখানে, আমাদের তাকিয়ে দেখা ছাড়া কোনো পথ নেই। বিভ্রান্ত হবেন না, পরিষ্কারভাবে বলছি। হবু শিক্ষক, আগামী দিনে পুরো একটা শিক্ষকতা করবেন, নিজের দায়িত্বে একটা স্কুল চালাবেন, একটু বুঝুন ব্যাপারটা। আমার নিচে লাইভ আছে দেখুন, আর একটা লাইভ রয়েছে। এনওএস এর ব্যাপারটা আমি ক্লিয়ার বলে দিলাম। আমি 2 মাস ধরে ফান্ড তুলে বললো ফান্ড ওঠেনি, আমি যাব না। যাওয়া কেউ তো যাবে না, অন্য রাজ্যকে অল্প কিছু সাহায্য করবে। এগুলো তো জানি ব্যাপারগুলো, এর আগেও তো দেখেছি। যে পরে ঐক্যমঞ্চের নামে বলবে যে ঐক্যমঞ্চ যায়নি, তাই এনওএস ঢুকে গেছে। পরিষ্কারভাবে জানিয়ে দিচ্ছি, আমার লাইভ অনেক ইউটিউবে যাবে, যে এনওএসে কিন্তু 2022 স্টেট উত্তীর্ণদের আমার মতে বলেনি। 2022 স্টেট বলতে গেলে একমাত্র ঐক্যমঞ্চ সক্রিয় এবং ধারাবাহিকভাবে আন্দোলন এবং বিভিন্ন আইনি পথে লড়াইটা করছে। সে যেই অন্যান্য গ্রুপে চিৎকার করুন না কেন, আবেগ একটা, পরিবার একটা। 2022 প্রাথমিক টেট পাস ডিএলএড ঐক্যমঞ্চ আমরা চাই না কোনোভাবে একটা টেট উত্তীর্ণ এর সঙ্গে যুক্ত হোক, কোনোভাবেই চাই না যে একটা প্রাথমিক টেট উত্তীর্ণ কোনোভাবে ঘুরপথে আমাদের মধ্যে ঢুকুক। কারোর নাম বলবো না, কারণ প্রত্যেক দিন নাম বলে বলে বিভিন্ন গ্রুপে যাদের বিরোধিতা করে তারা বাজে কথা বলে বলে আমাদের সব উদ্ধার করে দিচ্ছে। একটা টেট উত্তীর্ণ যুক্ত হোক, সেই জায়গাটা কিন্তু আমরা চাই না। আমরা চাই না। আমরা দিল্লি এনওএস এর বিরুদ্ধে যেতে পারি, কিন্তু কোনো কথা বলতে পারবো না আমরা। তাহলে কেন শুধু শুধু গিয়ে টাকাগুলো নষ্ট করে আসবো সেখানে? আমরা তো যে অ্যাডভোকেট 2017 সালে যারা টেট উত্তীর্ণরা ছিলেন, যারা যে অ্যাডভোকেট প্যানেল নিয়ে যারা তারা কাজ করতেন মানে দিল্লি কিংবা মানে সুপ্রিম কোর্ট কিংবা হাইকোর্টে, আমাদের সেই অ্যাডভোকেট প্যানেলের সাথে কিন্তু কথা হয়। আমরা সেইখানে বড় বড় কেসের সাথে যুক্ত। সেই জায়গায় দাঁড়িয়ে ওনারা বলেছেন যে আলাদা করে 22-এর কিছু বলা যাবে না, এখানে বলতে পারবি না তোরা। যেখানে অ্যাডভোকেট লয়ার যেখানে বলছে, সেখানে আমরা কিভাবে যাবি এগোতে পারি? তাই এনওএস নিয়ে বিভ্রান্ত হবেন না। রায়টা আমাদের বিরোধী হলেও মাথা পেতে নিতে হবে। তবে দেখতে হবে যদি রায়টা দুরকম ভাবে হয়, সেটা আপনারা জানেন। যদি আমাদের খুব বঞ্চিত করা হয় তাহলে ভাববেন যে পিছনের যে অর্ডারটা ছিল সুপ্রিম কোর্টে, সেই অর্ডারটা কিন্তু পুরো চেঞ্জ হয়ে যাবে। সুতরাং কি হচ্ছে আমাদের লক্ষ্য রাখতে হবে, এখানে কিচ্ছু করার নেই। শুধু অ্যাডভোকেট দিলে হবে না, আপনারা বিভ্রান্ত হবেন না। বিভিন্ন দিকে কিউআর কোড ছড়াচ্ছে, জানি না 1-1.5 মাস ধরে ফান্ডিং নিচ্ছে, পরে বলবে ফান্ডিং হয়নি। আমি কাউকে কিছু বলবো না, কেউ আলোচনা করতে আসেনি আমাদের সাথে। আমরা অ্যাডভোকেট প্যানেলের সাথে আলোচনা করলাম, সুপ্রিম কোর্টের লয়ারের সাথে কথা বললাম। 2022-এর পক্ষ থেকে কিন্তু কেউ আইএ ফাইল করেনি। সুতরাং আমরা কোনোভাবে এই লড়াইয়ে সামিল হতে পারবো না। কিছু কিছু টেট পাস যারা এমন আচরণ করে যে সুপ্রিম কোর্টের বড় বড় মানে কি বলে বড় বড় অ্যাডভোকেট হয়ে গেছে তারা, ব্যাপারগুলো বুঝতে হবে। সোশ্যাল মিডিয়াতে বিভ্রান্ত হবেন না। যে বার্তা দিচ্ছি, এনওএস কিন্তু আসলেও আসতে পারে, কি কম কি বেশি, সেই জায়গাটা আমাদের দেখতে হবে, কিছু করার নেই এই জায়গাটা। আমরা হবু শিক্ষক, বুঝতে পারছেন পরিষ্কার ব্যাপারটা। আর যদি আমার কথা যদি না পরিষ্কার হয়, আমার তলায় একটা লাইভ আছে মোহিত কারাটি বলে, ওই লাইভটা দেখুন, পরিষ্কার হয়ে যাবে বিষয়গুলো।
আমরা চাই না একটা টেট উত্তীর্ণ আমাদের সাথে যুক্ত হোক। না হলে আমরা 2014 প্রশ্ন ভুল, 2014 প্রশ্ন ভুল, ম্যাট 1594, আমরা দিল্লিতে গেছি, দুবার হেয়ারিং হয়েছে। আমরা চাইনি তাদেরকে আটকা, তারা আসুক। কেস নাম্বার 1060 ডায়েরি নাম্বার 2022 প্রশ্ন ভুল। আমরা চাই না একজন ভর্তি মানে আমাদের সঙ্গে যুক্ত হোক, যেগুলো করা সেগুলো করছি। আর যারা পরবর্তীকালে ডিএলএড করছে, আমি নাম নেব না, সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন আইনের বিষয়গুলো বলে এটাকে নিয়ে প্যানিক করব না। আমি চাই অনেকেই বেকার, অনেকেই দুর্দশাগ্রস্ত, অনেকে মানে দুঃখ দুর্দশাগ্রস্ত, সবাই চাই ইন্টারভিউ প্রসেসে যুক্ত হতে। কিন্তু বৈধ ডিএলএড টেট উত্তীর্ণরা কিন্তু ইন্টারভিউ বসবে। কারা বসবে কি বসবে না এগুলো সোশ্যাল মিডিয়াতে না, সেগুলো ঠিক সময়ে সব বিচার হয়ে যাবে। এগুলো ভাববেন। সুপ্রিম কোর্টের 11ই আগস্টের রায়টা ভালো করে দেখবেন, ভালো পড়বেন। 11ই আগস্ট 2023 রায়টা ভালো করে গুছিয়ে গুছিয়ে পড়বেন, 2-4 বার পড়লে পরিষ্কার হয়ে যাবে। পূর্ণ প্রশিক্ষিত এইচএসএ 50%, 2 ইয়ার্স মানে 24 মান্থের ডিএলএড এবং পরবর্তীকালে টেট উত্তীর্ণ হতে হবে। যখন হিয়ারিংটা হয়েছিল ইউটিউবে পেলে আপনারা দেখবেন ভালো করে। আর কেউ যদি টেটে বসার জন্য যে ক্রাইটেরিয়া এগুলো মেনটেন না করতে পারে, তাহলে তার সার্টিফিকেট ভ্যালিড থাকে না ইনভ্যালিড থাকে, আপনারাই বিচার করুন না। এবং পরীক্ষার আগে একটা নোটিফিকেশন ছিল, কেউ চাইলে দেখাতে পারি যে পরবর্তীকালে ডিএলএড যারা করছে তাদের কি হতে পারে। এবং আমাদের যেহেতু টেটে অনেকে বসেছিল, তার আগে বসার আগে কিন্তু একটা নোটিফিকেশন পর্ষদ থেকে দিয়েছিল, সেটা একটু ভালো করে দেখবেন। দেখা হবে, যারা যেভাবে ডিএলএড করছে করুক। আমি এর আগেও লাইভে বলেছি, আমার শত্রু কেউ না, সব ভাই। আমাদের কেউ শত্রু নয়, এনআইএসও নয় বা আদার্স কোনো এও নয়। আইন যেটা বলবে, মহামান্য আদালত যে রায় দেবে সেই রায় আমরা মাথা পেতে নেব। কিন্তু আমরা লড়ব, আমরা সুপ্রিম কোর্টের পর্যন্ত যাব, যাতে আর একটা টেট পাস না যুক্ত হয়। ওই 51-52 হাজার, তার থেকে আপার প্রাইমারি, তার থেকে 2017 টেট বেরিয়ে যাবে। তারপর যা পড়ে থাকবে ওইগুলোই। তার বাইরে একটা টেট পাস যাতে আমাদের সাথে কাছে যুক্ত না হয়, সে যা তার জন্য লড়ব সঠিক পথে। এনওএস এর ব্যাপারটা বলে দিয়েছি, আমরা পার্টি ছিলাম না, আমরা কোনোভাবেই কিন্তু ওখানে গিয়ে কোনো লড়াই কিন্তু আমরা করতে পারবো না। তাই এটা আমাদের দেখতে হবে কি হচ্ছে না হচ্ছে। তবে একটা কথা, আমাদের পর্ষদ, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন বা সরকারের মানে আইনজীবী কুণাল স্যার যেভাবে লড়াইটা করলেন, যে এনওএস কিভাবে তাদের সার্টিফিকেট নিয়েছে আর 24 মাসের ডিএলএড তাদের কিভাবে খাটানো হয়, এবং ডাইস কোড বা নকল করে এরকম কিছু কিছু অভিযোগ এসছে, আমি জানি না বিষয়গুলো, আমি সোশ্যাল মিডিয়াতে বলবো না। তো এইসব বিষয়গুলো কিন্তু তুলে ধরা হয়েছে। মানে আমরা যা যা চেয়েছি, আমরা যে সমস্যাগুলোর সম্মুখীন হচ্ছি, সেই সমস্যা কিন্তু কুণাল স্যার কিন্তু তুলে ধরেছেন। এটা মাথায় রাখবেন। সুতরাং আলাদা করে কিছু বলার থাকবে না ওখানে। যেটুকু বলার ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট বলবে, এবং কোন কোন রাজ্য ওই এনআইএস নিয়ে সমস্যায় পড়ছে সেগুলো ডিসেম্বর মাসের সেকেন্ড উইকে এটা সমস্ত দেখা হবে, তারপর রায় আসবে। এটা নিয়ে আপনারা ভয় পাবেন না, দেখতে হবে, বারবার বলছি দেখতে হবে। আর সোশ্যাল মিডিয়াতে অনেক গ্রুপ আছে, তারা কি চিন্তা ভাবনা করে, কাদের সাথে আলোচনা করে কি করছে জানি না, বিষয়গুলো পরে বুঝতে পারবেন। আর আমরা কাউকে সোশ্যাল মিডিয়াতে অভিযোগ করি না। 2022 প্রাথমিক টেট উত্তীর্ণদের একটাই মাত্র গ্রুপ, সেটা হচ্ছে ঐক্যমঞ্চ, যাতে সামনের দিনে বা পিছনের দিনে যতক্ষণ না পর্যন্ত আমাদের আন্দোলন সফলতা হয়নি, আমরা যতক্ষণ না পর্যন্ত আমাদের একটা শূন্যপদ, বড় শূন্যপদ না পাচ্ছি, আমাদের কোনো কথা হবে না। আমরা কোনো কিছু করিনি। আমাদের শূন্যপদটা টার্গেট, এবং হাসি খুশি মনে যেন সবাই বেরিয়ে যেতে পারে, এইটাটাই টার্গেট। আর যে বাধা বিপত্তিগুলো আসছে, সঠিক পথ হলে আমরা লড়াই করব। সংক্ষেপেই বলছি, সঠিক পথ হলে লড়াই করব।
প্রত্যেকের উদ্দেশ্যে বলছি, আমরা চাই না একটা টেট উত্তীর্ণ আলাদা করে অন্য পথে আমাদের সাথে নিয়োগ হোক, মানে আমাদের সাথে ইন্টারভিউ কম্পিটিশনটা করুক। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কিছু করার থাকে না। তবে সবচেয়ে বড় যে ভয়, তার জন্য আমরা তৈরি, এটা মাথায় রাখবেন। দেখুন, সবচেয়ে বড় সমস্যা কি জানেন, এখন যে পাবে না সেই কোর্টে ছুটছে, এরকম একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। কি সুন্দর প্রাথমিক টেট নিল, কোয়ালিফাই করারও সুযোগ দিল পর্ষদ, তারপরে 18, 19টা 20টা কোশ্চেন ভুল নিয়ে হাইকোর্ট, 18টা 24টা কোশ্চেন ভুল। তো এগুলো আমাদের রিক্রুটমেন্টে কোনো চাপ পড়বে না। আর এই মুহূর্তে যদি নোটিফিকেশন আসে, সরকার একটু অন্যভাবে আনতে পারে ইচ্ছে করলে, নর্মালি এইভাবে আসবে না। নর্মালি সরকার যদি সদিচ্ছা প্রকাশ করে, হয়তো এই ডিসেম্বর মাসে যে শুনানিটা হবে, যদি দেখেন যে কোনোরূপ ফল আসছে না, সেই বিপাকে যাচ্ছে, ক্লিয়ার হচ্ছে না, সরকার যদি একটা কিছু করে নিতে পারে যে আমাদের টিচার রিক্রুটমেন্টের বিষয়টা একটু দেখুন। কারণ আর্টিকেল 21A যেটা অনুচ্ছেদ আমাদের মানে কি হচ্ছে, অনুচ্ছেদ লঙ্ঘন করা হচ্ছে, ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন থেকে শিশুদের বঞ্চিত করা হচ্ছে। আমার মানে শিক্ষক নিয়োগের ব্যাপারটা একটু করতে দিন, এবং সেটা আপনার এই কেসের রায়ের উপর নির্ভর করবে। আমি এই আউটকাম, সাবজেক্ট টু আউটকাম দিয়ে আমি না নোটিফিকেশনটা কি দিতে পারি স্যার? এটা যদি তুলে ধরা হয়, কেউ চাইবে না যে শিক্ষক নিয়োগটা বন্ধ থাকুক। কারণ পুলিশ বন্ধ রাখা যায়, শিক্ষক বন্ধ রাখা যায় না। কারণ এই পুলিশকে কিন্তু তৈরি করবে শিক্ষক। সেই জায়গায় দাঁড়িয়ে সরকারের সদিচ্ছা থাকলে ডিসেম্বর মাসে আসবে, হয়তো ডিসেম্বর মাসে যেদিন শুনানি আছে সেকেন্ড উইকে, সেই দিনে হয়তো বের করে নিয়ে আসতে পারে। কিন্তু বর্তমান পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি শিক্ষক নিয়োগের কতটা সদিচ্ছা সরকারের আছে, সেটা নিয়ে একটু সংশয় আছে। আজকে এত মানে 26 তারিখে এত আন্দোলন হলো, এতটা জনসংখ্যা সবাই আসলো, মুখ্যমন্ত্রীর মুখে একটা কথা শুনেছেন আপনারা? তবে এটা চলতে থাকলে বেশি দিনেই মিছিল হবে না, রাজপথ অবরুদ্ধ হয়ে যাবে। শুধু প্রত্যেককেই বলবো, নিজের অধিকার ছিনিয়ে নিতে মানসিকভাবে প্রস্তুতি নিন। আমরা এবার গণতান্ত্রিক পদ্ধতিতে আইন ভাঙবো। আইন ভাঙবো মানে কি, আমরা গিয়ে আমরা বসে পড়বো, আমাদের সাথে আলোচনায় আসুন, এবং একটা ডেড লাইন দিয়ে দিন আমাদের। এই লাইভটা এই একমাত্র আমি করি, ভয় নেই। কিসের ভয়? সঠিক পথ, আইনের পথে সবকিছু করছি। যে আমাদের ডেড লাইন বেঁধে দিন, আর কোনো প্রতিশ্রুতি নয়। ডেড লাইন বেঁধে দিন, কবে থেকে শুরু করবেন? ডিসেম্বর মাসটা মানে ডিসেম্বর মাসটা যাক না, ডিসেম্বরের সেকেন্ড উইক এর মাঝামাঝি 10-11 তারিখের মধ্যে আমরা বুঝে যাব যে পরিস্থিতিটা কি হতে চলেছে। তারপর কিন্তু আমাদের আসতে হবে। পরিষ্কার কথা বলছি। আমি জানি না কেন 260 জন লাইভ দেখছেন, আর সবাই কোথায়? আর সবাই কোথায়? আজকে যে মিছিলটা আমরা করেছিলাম 26 তারিখে, এমন আইন অমান্য করে দেখাতে পারবেন? পারমিশন ছাড়াই পথে নেমে দেখাতে পারবেন? যেদিন পারবেন সেদিন মনে করবেন ডেড লাইন বেঁধে দেবে যে এই জানুয়ারি মাসের এই 25 তারিখে কি জানুয়ারি মাসের এই 20 তারিখে এই দিন নোটিফিকেশন দেব আমরা এই শূন্য পদে। সিস্টেম বলে এটা। কিন্তু আপনারা পথে নামেন না, আপনারা পথে নামেন না। পুলিশ থানায় পাঠাবে, কোর্টে পাঠাবে, আপনারা পথে নামবেন না। আজকে যদি 40,000 ডিএলএড থাকে পূর্ণ প্রশিক্ষিত এবং টেট উত্তীর্ণ, তারা কোথায় বলুন তো? চলুন না, চলুন পর্ষদে, চলুন পর্ষদের সামনে বসবো। আর ভাল লাগছে না, আর ভাল লাগছে না। রাতে শুলে সেই ঘুম নেই, শুয়ে পড়লে মাথার মধ্যে এই শুধু আমার তো সমস্যা আছে, আর আমার সবচেয়ে বড় সমস্যা মানে 23 জেলার সমস্যা। যে পরিমাণ ফোন আসে, হোয়াটসঅ্যাপ আসে, হোয়াটসঅ্যাপ ঢোকাই বন্ধ করে দিয়েছি, ফেসবুকে যাওয়াই বন্ধ করে দিয়েছি। এই কয়েকটা 3-4টে দিন সেইভাবে ফেসবুকে আমি সেইভাবে পোস্ট করি না, আর ভাল লাগে না। ফেসবুক পুরো, আজকে লাইভটা করলাম, হঠাৎ মনে পড়লো অনেকে ফোন টোন করছিল বারে বারে, দাদা কিছু তারপর তো কিছু বললে না, একটু লাইভে একটু বলো না শুনি। তো ফেসবুকও সেইভাবে পোস্ট করি না আমি, ভাল লাগে না, তাই লাইভটা হঠাৎ করে চলে এলাম। এই চান করেই বসলাম, একটু কাজে বেরিয়েছিলাম।
পর্ষদে চলুন, সামনে বসুন, বসে থাকুন সামনে। সভাপতি আসুক, শিক্ষা দপ্তরের আধিকারিকরা আসুন, এসে আলোচনা করুন এদের কবে আমাদের কবে ছাড়বেন। আর একটা কথা, জেলায় জেলায় মুখ্যমন্ত্রী যাচ্ছেন, মুখ্যমন্ত্রীর কাছে যান, যেভাবে হোক আমাদের পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রীর কাছে যান। এটা কিন্তু আপনার অধিকার, অধিকার, এটা অধিকার। আপনারা যেভাবে আগে জিজ্ঞাসা করেন এই যে মিছিল হবে, পারমিশন আছে তো? আমার দেশ, আমার রাজ্য, আমার বাংলা, আমি উত্তীর্ণ, আমি চাকরির দাবিতে 2 বছর 5 বছর অপেক্ষা করেছি টেট দেওয়ার জন্য, আর উত্তীর্ণ হয়ে শিক্ষকতার যে যোগ্যতা অর্জন করে বসে আছি 2 বছর। আমি রাজপথে নেমে আন্দোলন করতে পারবো না? কোথাও তো মুখ্যমন্ত্রী শুনছেন না। সিস্টেম ওয়াইজ মুখ্যমন্ত্রীর কাছে চিঠি দিচ্ছি, হাতে পৌঁছে দিচ্ছি, তা আমার রিপ্লাই দেওয়া হলো না। আমাদের তো প্যাডে নাম, ফোন নাম্বার সবার আছে, ইমেল আইডি আছে, সেখানেও তো একটা ইমেল করে দেওয়া যায় যে আমরা আপনাদের নিয়ে বিষয়টা ভাবছি, এই জানুয়ারি ফেব্রুয়ারি মাসের দিকে এটা ব্যবস্থা হবে। মুখ্যমন্ত্রীর পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট আইএস অফিসার মনে হচ্ছে, সেটা দিয়ে আসলাম মিলন সঙ্গে গিয়ে। পাশে বসে আছেন আমাদের শান্তনু সেন মহাশয়, সুব্রত বক্সী মহাশয়, আরও অনেকেই। তাদের পাশেই আমরা কিন্তু অ্যাপ্লিকেশনটা দিয়ে আসলাম, কথা বলে এলাম। তৃণমূলের খুব সম্ভব ভালো পোস্টে আছেন সুব্রত বক্সী মহাশয় ভদ্রলোক, এবং শান্তনু সেন মহাশয়ের সাথে সব সুন্দর করে গুছিয়ে বলে এলাম। রিপ্লাই নেই। একটাই কথা বলবো আমি, ডিসেম্বর মাসটা 10-11 তারিখ আমরা দেখব, যদি কোনো সদুত্তর না থাকে অবরুদ্ধ করুন। কি করবে আমাদের, যা করবে পরে দেখা যাবে। অবরুদ্ধ করুন, অবরুদ্ধ করুন যতক্ষণ না পর্যন্ত আমাদের দাবি না মানবে। এইভাবে ওবিসির সমস্যা যদি দীর্ঘদিন ধরে তুলে ধরা হয়, তাহলে নোটিফিকেশন কিন্তু এর মধ্যে আসবে না। তো এর সাইড থেকে কিভাবে করা যায় সেই পথগুলোও তো আমরা বলে দিচ্ছি। আমরা তো বিকাশ ভবনে গেলাম, সভাপতির কাছে গেলে আমরা শুধু অন্যের কথা শুনি না, বারবার বলছি, আমরা প্রত্যেকটা অর্ডার বের করে সেই অর্ডারের সাপোর্টে কি আছে সব বিস্তারিত আলোচনা করে কিন্তু আমরা পর্ষদে বলুন আর বিকাশ ভবন বা শিক্ষা দপ্তরে বলুন, আমরা আলোচনা করে যাই। বিকাশ ভবনে গেছিলাম, স্কুল এডুকেশন দপ্তর ওয়েস্ট বেঙ্গলের মেন একদম শীর্ষ অফিসার, ওনার সাথে কথা বললাম দীর্ঘক্ষণ, প্রায় 1 ঘন্টা। তো বিষয়গুলো বলছিলেন, আর আমাদের শূন্যপদ কাটছে 2009। সবচেয়ে বড় কষ্টের ব্যাপার এই 2009টা নিয়ে আপনারা কেউ জানেন না বিষয়গুলো, যেগুলো ইউটিউবে দেখে সেইগুলো আপনারা বলেন এনওএস এনওএস। এই 2009 এমনভাবে আমাদেরকে শেষ করে দিচ্ছে, আগামী দিনে শেষ করবেও। এগুলো প্রত্যেকটা ডিপিএসসি থেকে এই সমস্যাগুলো তৈরি করছে। এরা প্রত্যেকটা জেলার শূন্যপদগুলো খেয়ে নিচ্ছে পুরোপুরিভাবে। সেই জায়গায় দাঁড়িয়ে যত আগে নোটিফিকেশনটা আনা যাবে ততই ভালো। শুনুন, এনওএস নিয়ে মিথ্যা কেউ ভয় পাবেন না। এনওএস এর কেসটা কিন্তু আমাদের দেখতে হবে। আবারও বলছি, সোশ্যাল মিডিয়াতে অনেকে কিউআর কোড বিভিন্ন কিছু দিচ্ছে, কিন্তু আপনারা এনওএস এর ব্যাপারটা ভালো করে, আমরা বারবার বলছি যে অন্য জগতে যারা আছে সে ব্যাপারটা আলাদা, কিন্তু আমরা শিক্ষক হতে যাচ্ছি, আমরা একটু না বুঝলে কি করে হবে। এনওএস এর ব্যাপারটা আমি পরিষ্কারভাবে বলে দিয়েছি। অনেকে এই সোশ্যাল মিডিয়াতে সব কমেন্ট বিশ্বাস করবেন না, পরিষ্কারভাবে বলছি। আমি একদম মন থেকেই বলি, এর মধ্যে কোনো ভাবনা চিন্তা, কোনো কৃত্রিমতা নেই। আমি যেটুকু বলছি মন থেকেই বলছি। আমরা চাই না একটা টেট উত্তীর্ণ আমাদের সাথে যুক্ত হোক, কিন্তু পরিস্থিতি কিছু কিছু সময় কিছু কিছু জায়গা থাকে না। আমি কোনো কিছু একটা বললাম বলে কোনো কিছুই বলতে পারলাম না, সুপ্রিম কোর্টে চলে গেলাম, সেটা ভালো লাগবে? আর চাই না বেকারত্বের জীবন সবার, আর এইভাবে কষ্ট দিতে চাই না। নতুন করে আপার প্রাইমারি চাই না। আমাদের বিক্রম বলছেন আপার প্রাইমারি হবে না, নোটিফিকেশন আসবে, কিন্তু দেরি হলে হবে না। আমাদের নোটিফিকেশন
এই 1/1/24 হিসাবে আমাদের নোটিফিকেশন আনতে হবে। শুধু ডিসেম্বর মাসের প্রথম মানে সেকেন্ড উইক পর্যন্ত অপেক্ষা করুন। আপনাদের সবাইকে বলবো, যেভাবে মিছিলে এসেছিলেন ভদ্রভাবে সেইভাবে আইন অমান্যে আসুন। আইন এই নর্মাল আইন অমান্যের কথা বলছি না, আমরা মিছিলের পারমিশন না নিয়ে মিছিল করব। মিছিলের পারমিশন থাকবে না, পর্ষদের সামনে বসবো, বিকাশ ভবনের সামনে বসবো। আমরা পারমিশন কেন নেব? আর কত পারমিশন নেব আমরা? আজ আর কতদিন এভাবে চলতে পারে? কেউ তো আমাদের নিয়ে কোনো কথা বলে না, কেউ তো কথা বলে না আমাদের নিয়ে। এত বড় পুরুলিয়ার থেকে 3টে বাস চলে এলো, কত প্রতিবন্ধীরা এলো, ছৌ নাচ শিয়ালদার মতো একটা জায়গায় সবাই লাফালাফি করলো, প্রত্যেকটা চ্যানেল দেখালো। দিনের শেষে কেউ আমাদের নিয়ে কেউ কথা বললো না। তাহলে লড়াইটা আমার পরিবারের জন্য, লড়াইটা এটা মাথায় রাখবেন। এই পরিবারের মুখে হাসি ফোটাতে রাজপথে আসুন। পুলিশ ধরবে, পুলিশ থানায় বসাবে, পুলিশ কোর্টে পাঠাবে, যে পরে দেখা যাবে। বিচারকও জানেন, বিচারকও ভালোভাবে জানেন, মহামান্য আদালতও ভালো করে জানেন যে নিয়োগের অবস্থা প্রাথমিকের। 2016 সালের নিয়োগ, তারপর তাড়াহুড়ো করে বিএডদের ঢুকিয়ে 2016 সালের পর 2019-20 একটা নিয়োগ 16,500, তারপরে 2017 টেট নোটিফিকেশন দেওয়া হলো, মানে লাস্ট হচ্ছে 17-19 লাস্ট পরীক্ষা দিল, দিয়ে সেই 18-20 সেশন তারা টেডিক দিইনি জীবনে। 18-20 সেশন যাদের, সেই 18 সাল থেকে অপেক্ষা করে 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 18, 19, 20, 21, 22-এর শেষে ডিসেম্বর মাসে তাদের টেট হলো। 23 গেল, 24 গেল, 25 সালে এসে পড়লো। মহামান্য আদালত ভালো করে জানেন যে এত বঞ্চনার শিকার। আর আমরা তো অন্য কাজ করি না, একভাবে তাকিয়ে আছে কি করে আমাদের নোটিফিকেশনটা আসবে। আসুন আসুন, আমি একটা কথা বলি, আসুন, দেখা যাবে, শেষ দেখে ছাড়বো আমরা। আর এবারে ভ্যাকান্সিটা জানিয়েই করতে হবে, কারণ এমন অনেকে আছে যাদের 21, 20, 21, 22 তাদের স্কোরও হয়ে রয়েছে। তারা কোনোদিন 14 টেট পাস করতে পারেনি, 2017 করতে পারেনি, এই 22-এ তারা বেরিয়ে গেছে। তো এদেরকে যদি চাকরি দেওয়ার চিন্তা ভাবনা থাকে তো ভ্যাকান্সি দরকার। আমি নতুনদের কোনো কিছু বলছি না, ভ্যাকান্সি দরকার। সব কিছু কোর্ট কেসের মাধ্যমে কিন্তু সম্ভব না, এটা কিন্তু সরকারকে লক্ষ্য রাখতে হবে। আর লক্ষ্য রাখতে গেলে আমাদেরকে জানান দিতে হবে, এটা বুঝে গেছি। লড়াই ছাড়া কোনো গতি নেই। মুখ্যমন্ত্রী যেমন লড়াই করে আমাদের মুখ্যমন্ত্রী হয়েছেন, মমতা ব্যানার্জি থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হয়েছেন, তো সেই জায়গায় লড়াই না দেখলে হয়তো মুখ্যমন্ত্রী দেবেন না। তাই লড়াইটা করুন, তাই লড়াইটা করুন। আজকে হবু শিক্ষক, অনেকে বলবে শিক্ষক খুব শান্তভাবে কথা বলতে হয়, কিন্তু শান্তভাবে আর বলতে পারছি না। শান্তভাবে এই শিক্ষকতার পেশায় এসছি বলেই সঠিক কথাটা চিৎকার করে বলতে পারছি। এত বঞ্চনার শিকার কেউ হয় না। ওদিকে 5 বছর, এদিকে 2 বছর, 7 বছর। কেউ একটা পরীক্ষায় 1, 2 নাম্বার, 5 নাম্বার, 10 নাম্বারের জন্য কোয়ালিফাই নাও করতে পারে। তো আবার সুযোগ আসুক। টেটে কেউ 2 নাম্বার, 1 নাম্বার জন্য 17 টেটে আমরা পাস করতে পারিনি, তো আরেকবার সুযোগ এসছে, উত্তীর্ণ হয়েছে, কোনো কারণে হতেই পারে। তো তারপর এত দীর্ঘ সময় বসিয়ে রাখার কোনো মানে আছে? সেই জায়গাটা চোখে আঙুল দিয়ে দেখাতে হবে। প্রত্যেককেই বলবো, অনেকে আছে রিলস বানাচ্ছে এবং বিয়েও সেরে নিচ্ছে হুটহাট করে, দেখতে পাচ্ছি তো। যখন রাজপথে প্রতিবন্ধীদের নিয়ে আমরা আন্দোলন করছি, অনেক 22 স্টেট পাশে, সেদিন আবার বিয়েতে যাচ্ছে, বিয়ের পর ঘুরতে যাচ্ছে, আইবুড়ো ভাত খাচ্ছে, এগুলো কিন্তু শেয়ার করছে। আর আমরা একটা শ্রেণী দিনরাত আমরা একভাবে কি হবে, কখনো বিকাশ ভবন, কখনো এপিসি ভবন, কখনো এই আধিকারিকের কাছে, কখনো ওই মুখপাত্রের কাছে, কখনো এই এমপি, কখনো এমএলএ, আমরা কিন্তু ঘুরে ঘুরে যাচ্ছি। এই কেসের শুনানি হবে, এখানে যাও, এখানে কনফারেন্সটা করে নাও, ওখানে কনফারেন্সটা করো, আমরা করছি। কিন্তু এর মধ্যেও আবার দেখলাম প্রচুর 22 ক্যান্ডিডেটের বিয়ে হয়ে যাচ্ছে। আর আমরা যারা এই নেতৃত্বটা করি প্রথম থেকেই, আমরা কোনো দিকে ফিরতে পারছি না, না নিজে কোনো কাজে ঢুকতে পারছি, অন্য কাজে না, মানে ছেড়ে যেতে পারছি না। এর মধ্যে দেখুন অনেকে আছে, অনেক 2022-এর কিন্তু বিয়ে করে নিচ্ছেন।
তো খুব ভালো পদক্ষেপ এগুলো। অপেক্ষা করুন, যোগ্যরা ইন্টারভিউ যাবে, বারবার বলছি, কে অযোগ্য কার আমি নাম বলবো না, তবে যোগ্যরা ইন্টারভিউ বসবে। আর আমরা 2022 স্টেট পাস, আমরা কোনোভাবেই নতুন করে কেউ আমাদের নিয়োগে অংশগ্রহণ করুক এটা চাইবো না। আর সোশ্যাল মিডিয়াতে আমরা কার কাছে একটা খারাপ একটা বলবো, মানে তাদের বাদ হয়ে যাবে, তারা ইন্টারভিউ বসতে পারবে না, তারা কষ্ট পাবে, এগুলো বলবো না। বললে তাদেরও তো মন আছে, তাদের বাবা মা আছে। বিএড বলুন আর যা বলুন, যারা যোগ্য তারা বসবে। সবাই আইনি পথে লড়াই হবে, প্রত্যেকেই বলছি আইনি পথে লড়াই হবে। অন্যরা বললে, প্রশ্নভুল মামলারা বলবে আমরা ইন্টারভিউ যুক্ত হব, নাহলে কেস করে দেবো। বিএডরা বলবে আমরা ইন্টারভিউ আমাদের দিতে হবে, নাহলে নিয়োগ আটকে দেবো। সবাই সব কিছু বলবে, কিন্তু আদালত রয়েছে, সেখানে বলা হবে। আমাদের ভাই বন্ধু সবাই বিএড পাস করেছে, এনআইএস পাস করেছে, প্রশ্নভুল মামলায় আছে, সবার সুস্বাগতম, সবার শুভকামনা চাই। আর আমরাও চাইবো যারা উত্তীর্ণ যাতে একজন না যুক্ত হয়। এই নিয়ে আইনি লড়াইটা হবে। এখানে গ্রুপে কারণ নামে বাজে কথা বলা, গ্রুপে কি বলা, লেখা যে এরকম করছে এরকম করে, এটা কোনো ফ্যাক্টর না। সব ভাই বোন আমরা যারা যোগ্য, যখন ইন্টারভিউ আসবে, এ বছরে হোক বা ফেব্রুয়ারি মাসে হোক, যখন ইন্টারভিউ আসবে তখন যেই ক্রাইটেরিয়া থাকবে সেই ক্রাইটেরিয়ার মতো কিন্তু ইন্টারভিউ বসতে পারবেন তারা, ফর্ম ফিল আপ করে। আর আমরা চাইবো যাতে যা টেট কোয়ালিফাই রয়েছে 40,000-এর মতো, বা যা 2-1,000 বেশি কম হতে পারে, তো এরা যাতে আর একজন যাতে ইন্টারভিউ না যুক্ত হয় সেই বিষয়টা দেখার, সবাই মিলে একসাথে লড়াইটা হবে। একটা কথা, গতকাল দেখছিলাম যে ডিপিএসসির কয়েকটা ডিপিএসসির চেয়ারম্যান এবং সভাপতি মহাশয় সহ অনেকেই একটা বৈঠক করেছেন। জানি না কি ব্যাপার, তবে বিষয়টা জানার চেষ্টা অবশ্যই জেনে যাব কোনো না কোনোভাবে। তো দেখা যাক, কিছু তো একটা ব্যাপার রয়েছে। আর একটা নিয়োগ প্রাথমিকও হবে, এটা সংক্ষেপেই বলছি। কত ভ্যাকান্সি এখন কেউ জানে না, ভ্যাকান্সি ক্রিয়েটের কাজও কিন্তু কমপ্লিট নয়। যে যা বলুন না কেন, এখনো ভ্যাকান্সির কাজও কিন্তু কমপ্লিট নয়, কাজ কিন্তু চলছে। সরকার চাইলে 50,000 দিতে পারে, সরকার যদি ডিপার্টমেন্টের হাতে তুলে দেন তাহলে কিন্তু ভ্যাকান্সি কম আসবে, পরিষ্কারভাবে বলছি। সরকার চাইলে, মুখ্যমন্ত্রীর যদি দৃষ্টি আকর্ষণ হয়, মুখ্যমন্ত্রীর যদি সহানুভূতি জাগে, 40,000 নিয়োগ হওয়াটা কিন্তু কোনো চাপের নয়, কোনো চাপের নয়। প্রত্যেকেই বেরিয়ে যাবে, প্রত্যেকেই বেরিয়ে যাবে, যদি এই সদিচ্ছার যদি সরকারের থাকে যে এতদিন নিয়োগ হয়নি, যে টেট উত্তীর্ণ আর যাতে কেউ আন্দোলন না করে, আর যাতে রাজপথে কেউ না পড়ে থাকে, তাহলে একটা বড় নিয়োগ দেয়া হোক, তাহলে হয়ে গেল, কেউ বসে থাকবেন। এই জায়গাটা তুলে ধরার চেষ্টা করছি। আর যদি আমাদের মুখ্যমন্ত্রীর সাথে আমার সাথে যদি কোনোবার যোগাযোগ বা দেখা করার চেষ্টা চলছে, যদি হয় বিস্তারিত আমি এই বিষয়ে আলোচনা করব। যদি মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে যদি ডাইরেক্ট কথা বলতে পারি 1-2 মিনিটের জন্য, তো কিছু পয়েন্ট আমি কাছে রেখে দিয়েছি কথা বলার, মানে কিছু পয়েন্ট যেগুলো আমি এখন এখানে বলবো না, তো বিষয়গুলো তুলে ধরতে পারবো। মুখ্যমন্ত্রীকে বলার ক্ষেত্রে একটা ঘাটতি কিন্তু দেখা দিচ্ছে, যেভাবে হোক একটা শূন্যস্থান তৈরি হচ্ছে, এটা একদম পুরোপুরি সত্য কথা। কেউ হয়তো বললে ম্যাডাম হয়তো রেগে যেতে পারেন। বর্তমান যা পরিস্থিতি আমরা বিভিন্ন স্টেজে দেখতে পাই যে লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে দিয়ে আমার সব শেষ হয়ে যাচ্ছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে শুধু লক্ষ্মীর ভাণ্ডার দিলে তো হবে না। লক্ষ্মীর ভাণ্ডারের মতো একটা প্রকল্প আছে, থাক। অনেক মানে রাজনীতির সাথে অনুদান বরাবরই ছিল, যে অনুদান দিলে রাজনীতিতে ভালো হবে, অনুদান দেয়া হোক, এটা নিয়ে কোনো বিরোধিতা নয়। কারণ এই লক্ষ্মীর ভাণ্ডারটা অনেকের বাড়ির সংসার চালায়। অনেকে আছে লক্ষ্মীর ভাণ্ডার কখন পাবো, হয়তো একটু মাংস কিনে নিয়ে আসবো, হয়তো কারেন্টের বিলটা দেবো, হয়তো মোবাইলের রিচার্জটা করবো, এটা কিন্তু চলছে। একটা শ্রেণীর মানুষ কিন্তু সুবিধা পাচ্ছেন। কিন্তু তার সাথে সাথে এটা ভুললে চলবে না যে শিক্ষক, এরা না থাকলে মানে আগামী দিনের ফিউচার যারা আসছে, কারণ যিনি মুখ্যমন্ত্রী আছেন, যিনি প্রধানমন্ত্রী আছেন, তিনি সারা জীবন থাকবেন না। এক টাইমে তিনিও বৃদ্ধ হয়ে যাবেন, তিনিও রিটায়ার হবেন, নতুন মুখ আসবে, তারপর আরো নতুন মুখ আসবে। এরকম আস্তে আস্তে এই যে আমাদের হাতে যারা শিক্ষা পাওয়ার কথা, তারা যদি বঞ্চনার শিকার হয়, তারা যদি স্কুলে যাওয়া
মিড ডে মিল খেয়ে বাড়ি আসা হয়, তাদের মধ্যে ঘাটতি থেকে যাবে। আর গরিব ঘরের যারা ছেলে মেয়ে, যাদের শিক্ষার্থীরা আছে, তাদের একমাত্র ভরসা এই সরকারি স্কুল। সরকারি স্কুল বন্ধ করা চলবে না। অনেক ভালো ভালো ব্রিলিয়ান্ট যারা ভালো ভালো কিছু করে দেখাচ্ছে সরকারি স্কুল থেকে। তো এটা শুধু দোহাই দিলে হবে না, সরকারি স্কুলে ছাত্র নেই তাই সরকারি স্কুল বন্ধ করতে হবে, এটা কোনো কারণ হতে পারে না। এমন এমন সরকারি স্কুল আছে, এমন এমন সরকারি স্কুল বিদ্যালয় রয়েছে, বড় 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 বেসরকারি স্কুলের সম্মান নিয়ে করে ফেলবে, সেখানে এত সুন্দর পড়াশোনা হয়। আমাদের বসিরহাটে সাইপালা রয়েছে, সাইপালা বলে একটা প্রাথমিক স্কুল রয়েছে, যেখানে 1 to 5, এবারে মনে হচ্ছে 5 নিচ্ছে ওরা, শুনলাম আমি। বড় স্কুল, যারা এই সাইডটা আসেন জানেন, কোর্ট বোর্ডঘাট জেলখানা এর পাশাপাশি রেজিস্ট্রি অফিসের। তো সেখানে যখন ছুটি হয় কিংবা টিফিনের সময় বা পরীক্ষার সময় গার্জেনদের ভিড় দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। এত গার্জেনের ভিড়, কোনো একটা বেসরকারি স্কুলে এতটা, ওখানে ভর্তি হওয়ার জন্যই প্রচুর লাইন পড়ে। আর সবাই ভয়ে থাকে যে এই সরকারি স্কুলে আমার বাচ্চাকে ভর্তি করতে পারবো তো ভর্তি করতে, এত কম্পিটিশন সেখানে তো আছে। এই জায়গাটা প্রত্যেককেই তৈরি হতে হবে, এগিয়ে আসতে হবে। ডিসেম্বরের ফার্স্ট উইকের অপেক্ষা করতে বললাম, এর অর্থ হচ্ছে অনেক কিছু হতে পারে। তবে আপনারা হয়তো ভাবছেন নোটিফিকেশন আসবে, তা এইটুকু বলছি, এই রকম ভাবনার বিষয় নয়। কয়েকটা মামলা রয়েছে যেগুলো ওবিসি সংক্রান্ত, অনগ্রসর দপ্তরের যে মামলা, সেই অনগ্রসর অন্যান্য অনগ্রসর জাতি, তাদের যে ওবিসি বাতিল হয়েছিল কয়েকটা গোষ্ঠীর, সেই মামলা রায়কে চ্যালেঞ্জ করে, মানে ডিভিশন বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গেছে রাজ্য সরকার। সেই রায়ের উপরে পুরোপুরি শুনবেন। আর সাথে এনওএস এর ব্যাপারটা আমার দেখতে হবে, এনওএস এর ব্যাপারটা দেখতে হবে। তারও এনওএস এরটা ফ্যাক্টর আমরা বুঝতে পারছি, কিন্তু কিছু করার নেই আমাদের, মানে কিছু করতেও পারবো না এখন এই মুহূর্তে। তো এইগুলোই, অনগ্রসরের ব্যাপারটা একটু বেশি দেখা হচ্ছে। সবাই ভালো থাকবেন, অনেকক্ষণ কথা বললাম।